সেই 2 টাকার ফুটো মস্তানের মুখ থেকে বড় বড় কথা এখন বেরিয়ে আসছে যখন তৃণমূল ক্ষমতায় নেই। একবার ভেবে দেখুন, তিনি বলছেন যে গঙ্গায় কতজনকে যে কেটে ভাসিয়েছি সেটা আমি জানি। আমি এবার তোর পাড়ায় রয়েছি বলে তোকে ভাসাচ্ছি না, যদি অন্য আমার পাড়ায় থাকতিস না তবে তোর কি শায়েস্তা করতাম সেটা কিন্তু দেখতি। মানে এইরকম ভাবে একটা হুমকি কিন্তু দিচ্ছেন। ঠিক আছে, এলাকা বলে তোকে ছেড়ে দিলাম, নালে এখানে পুঁতে রেখে দিতাম, আমাকে চিনিস না তুই এখনো। আচ্ছা, কত গঙ্গায় ফাঁসিয়ে দিলাম তোর মতন শুনো। এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমদানি হলো সেটা নিয়ে জোর জল্পনা কল্পনা আগামীতেও চলবে। কারণ একটা সরকার তো কখনোই চিরস্থায়ী হতে পারে না, কখনো না কখন তাকে যেতে হয়। আর যখন যাবে তখন তো ওই যে বলা হয়ে থাকে বদলা তো হবেই। কারণ যতই মুখে বলুন না কেন বদলা নয় বদল চাই, কার্যসিদ্ধি যখন হয় তখন বদলাটা কিন্তু ঠিকই নেওয়া হয়। এবার শুধু এই ঘটনাই নয়, এখন আবার অ্যালিগেশনও উঠতে শুরু হয়ে গিয়েছে সেখানেই যে বিজেপি নেতা নাকি তৃণমূল নেতাদের থেকে কাটমানি খাচ্ছেন। ভাবুন তাহলে, চোরদের থেকে টাকা চুরি করা হচ্ছে, এই হচ্ছে বিষয়। কুণাল ঘোষও এটা বলছেন, কিন্তু উনিও কতটা নির্লজ্জ দোকান কাটা হলে এমন বলতে পারেন যে ওনাদের নিজেদের দলের নেতারাই এতদিন ধরে চুরি করলো এবং সেই চোরদের কাছ থেকে যখন চুরি করা হচ্ছে তখন সেটা বিরাট বড় অপরাধ মনে হচ্ছে কুণাল ঘোষের কাছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। শ্রমিক ভট্টাচার্য তো আগেভাগেই বলে রেখেছিলেন যে ডিম পাল্টা আসতে পারে। এখন আপনি সেটা মানলে মানুন, আর যদি না মানেন তবে আপনার ভাগ্যে বা আপনার কপালে কি লেখা রয়েছে সেটা স্বয়ং সাধারণ মানুষ এবং তৃণমূলের নেতাকর্মীরাই এখন বুঝতে পারছেন। অর্থাৎ যারা ডিম খাচ্ছেন এবং যারা ডিম খাওয়া দেখছেন তারাই কিন্তু আসল সত্যিটা দেখতে পাচ্ছেন। একটাই কারণ, সেটা হলো তৃণমূলের পর এবার বিজেপি নেতাদেরও ডিম খেতে হচ্ছে। আপনারা দেখছেন অহরহ তৃণমূলের বড় ছোট মাঝারি, চুনোপুটি, বড় রাঘব বোয়াল সবাইকে একেবারে নির্বিশেষে ডিম ছুঁড়ে মারা হয়েছে, মাথায় টিপ করে ডিম ছুঁড়ে মারা হয়েছে। বিশেষত সব্যসাচী থেকে শুরু করে, বালু থেকে শুরু করে, কুণাল থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সবাইকে ডিম খেতে হয়েছে। এবং এই সতর্ক বার্তা শ্রমিক ভট্টাচার্য বারংবার দিয়েছেন যে ডিম কিন্তু খালি খাওয়ানো হয় এমনটা নয়, অনেক সময় ডিম খেতেও হতে পারে। আর ডিম থেরাপির থেকে বড় কথা, তৃণমূল কিন্তু কখনোই ডিম থেরাপিতে বিশ্বাস করেন না। তারা ডিমের বদলে আবার ওই মাল মশলাযুক্ত কোনো রঙিন কিছু ছুঁড়ে না মারলেই হয়। এদের মতো অপদার্থ দল একটাই ছিল, এই তৃণমূল কংগ্রেসের মতো। সুতরাং এনারা প্রতিবাদ শান্তিপূর্ণ কখনোই করবেন না, ডিমের বদলে অন্য কিছুও ছুঁড়ে মারতে পারেন। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আইনের প্রতি ভরসা রাখুন, হয়তো এমনটাই বলতে চাইছেন ইনডিরেক্টলি শ্রমিক ভট্টাচার্য। তবে বিজেপি তো মানতে নারাজ। বিজেপির দ্বারা নিচুতলার কর্মী রয়েছেন, তারা উঁচুতলার নেতাদের নির্দেশে এই রকম ধরনের কাজগুলো করে থাকছেন যাতে তৃণমূলের নেতারা বিজেপিতে এসে ভাগ না বসাতে পারেন, নতুন করে কাটমানি থেকে ভাগ না নিতে পারেন। এইটাই কি পরিস্থিতি হচ্ছে? কারণ বর্তমানে এমনও কিছু খবর উঠে আসছে যে বিজেপির নিচুতলার কর্মীরা তাদের নিজেদের নেতা অর্থাৎ বিজেপি নেতাদের দিকেই ডিম ছুঁড়ে মারছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে এটা একটা ঘটনা ঘটেছে শীতলকুচির শালবাড়ি বলে একটা ছোট্ট গ্রামে। এবার শুধু এই ঘটনাই নয়, এখন আবার অ্যালিগেশনও উঠতে শুরু হয়ে গিয়েছে সেখানেই যে বিজেপি নেতা নাকি তৃণমূল নেতাদের থেকে কাটমানি খাচ্ছেন। ভাবুন তাহলে, চোরদের থেকে টাকা চুরি করা হচ্ছে, এই হচ্ছে বিষয়। কুণাল ঘোষও এটা বলছেন, কিন্তু উনিও কতটা নির্লজ্জ দোকান কাটা হলে এমন বলতে পারেন যে ওনাদের নিজেদের দলের নেতারাই এতদিন ধরে চুরি করলো এবং সেই চোরদের কাছ থেকে যখন চুরি করা হচ্ছে তখন সেটা বিরাট বড় অপরাধ মনে হচ্ছে কুণাল ঘোষের কাছে। শুধুমাত্র এই কাটমানি খাওয়াটাই কিন্তু একমাত্র কারণ নয়, আরও একটি বড় কারণ হলো এই যে তৃণমূল নেতা, যিনি তৃণমূলের প্রধান, তাকে নাকি বিজেপি নেতা পঞ্চায়েত অফিসে বসানোর জন্য নিয়ে গিয়েছেন, মানে ঢুকতে দিয়েছেন, আর সেটা কর্মীদেরকে অন্ধকারে রেখে। কর্মীরা জানলেনই না, ভাগ বাটোয়ারা হয়ে গেল, কাটমানি খাওয়া হয়ে গেল, কর্মীরা টেরি পেলেন না। এই হচ্ছে নেতার পরিস্থিতি। তখন বিজেপির সাধারণ নিচুতলার যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ডিম থেরাপিতে মজেছেন। এবং এই ধরনের আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ স্টেশনে রীতিমতো ডিম মারামারি হচ্ছে, একে অপরকে ডিম ছুঁড়ছেন এবং এতে করে একটি মহিলাকে দেখা যাচ্ছে, একটি বয়স্ক লোককেও দেখা যাচ্ছে।
আমার বোনকে পার্টি করে বললেই তো চলে যাবে। এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমদানি হলো সেটা নিয়ে জোর জল্পনা কল্পনা আগামীতেও চলবে। কারণ একটা সরকার তো কখনোই চিরস্থায়ী হতে পারে না, কখনো না কখন তাকে যেতে হয়। আর যখন যাবে তখন তো ওই যে বলা হয়ে থাকে বদলা তো হবেই। কারণ যতই মুখে বলুন না কেন বদলা নয় বদল চাই, কার্যসিদ্ধি যখন হয় তখন বদলাটা কিন্তু ঠিকই নেওয়া হয়। সেটা ওই যে এখনকার উদাহরণ, সেই ডেমোক্রেসির মাসুল কিন্তু আজ বিজেপিকে দিতে হচ্ছে। বিজেপির নিজেদের নেতারাই নিজেদেরকে এখন ডিম ছুটতে শুরু করেছেন। এটা হচ্ছে নেহাতি ডেমোক্রেসির মাসুল। আর নিউটনের থার্ড ল অনেকেই স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই হচ্ছে আমাদের ডিম থেরাপির কিছু খবর। তবে সুদীপ এবং কাকলি এনারা কিন্তু অলরেডি বড়সড় গুটি সাজিয়ে ফেলেছেন। আগামীতে কি সুদীপকে নাকি কাকলিকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হতে পারে? কারণ 20 জন সাংসদ মানে খুব একটা ছোটোখাটো ব্যাপার নয়। এটা রাজনৈতিক ক্ষেত্রে বিজেপির কাছে বিরাট বড় একটা সাফল্য আপনারা বলতে পারেন। যতই পশ্চিমবঙ্গ যারা নিচুতলার বিজেপি রয়েছেন তারা ক্ষুব্ধ হন না কেন, সাধারণ মানুষ ক্ষুব্ধ হন না কেন, একটি রাজনৈতিক দল কি করে চিরস্থায়ী হতে পারে তার পরিকল্পনা সর্বদাই করে থাকেন। বিজেপিও তার বিপরীত কিছু করছে না, তৃণমূলও তার বিপরীত কিছু করতো না। তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে এখন সম্পর্ক খানিকটা মিলে যাচ্ছে। এই যে এই মিলটাকে যদি খুব তাড়াতাড়ি ভিন্ন না করা যায়, সেপারেট না করা যায়, তবে আগামীতে যেভাবে তৃণমূল বিদায় নিয়েছে সেভাবে হয়তো বিজেপিকে বিদায় নিতে হতে পারে। একদম যদি শুনতে তেতো লাগে তবে এটাই সত্যি। আপনি আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নেবেন, কাকলি দেবীকে নেবেন, তবে এনারা অতীতে কি করেছিলেন, আমরা যাদের বিরুদ্ধে ভোটটা দিলাম আপনারা এখন তাদেরকেই গ্রহণ করবেন। তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে তো মোরালিটি নেই, তবে যারা আসছেন তারা আরও বড় অপদার্থ এবং নির্লজ্জ। ক্ষমতার লোভ যাদেরকে গ্রাস করেছে, এক জায়গা থেকে অপর জায়গাতে যাওয়া শুধুমাত্র তাদের কাছে 2 মিনিটের খেল, মানে আদর্শতা বলে কিছু নেই তাদের মধ্যে। এই যে কাকলি দেবী, ইনি হলেন মেন ইনিশিয়েটিভ নেওয়া পার্টি, যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি দেখা করবেন বলছেন। এবং এনসিপিআই এর যে ভাঙন সেটাও নাকি আগামীতে হবে, কুণাল ঘোষ প্রেডিক্ট করছেন। আর ওনার প্রেডিকশন মানে বুঝতে পারছেন যে অন্ধ ব্যক্তিটির কথাই মনে পড়ে যাবে, যে নিজেই দেখতে পান না সে আবার প্রেডিকশন করেন, সেই রূপকথার গল্পের মতো। তো কুণাল ঘোষের প্রেডিকশন কি আদেও ফলে সেটা আগামী বলবে। তবে আগের মঙ্গলবার শুভেন্দু অধিকারীর দিল্লিতে যাওয়ার কথা ছিল, কোনো কারণবশত তিনি হয়তো যাননি। এটা নিয়েও আনঅফিসিয়ালি বিভিন্ন নিউজে তো কিছু বলছে না, তবে এটা বলাই বাহুল্য যে শুভেন্দু অধিকারীও স্পষ্টতই ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন। এনাদেরকে দলে আনলে প্রথমেই যেটা হবে সেটা হলো একটা বিপরীত প্রতিক্রিয়া দেখা যাবে। নিউটনের থার্ড ল, অর্থাৎ বড় বড় বিজেপি নেতা যাদের সঙ্গে কম্পিটিশন হয়, এই কাকলিদের, সুদীপদের, সেই যে অগ্নিমিত্রা দেবী, সেই যে তাদের বিধায়কগণেরা রয়েছেন যারা অতীতে লড়াই করেছেন এনাদের বিরুদ্ধে, তারা তখন একটু গর্জে উঠবেন। এবার তাদের গর্জানো যখন থামানো হবে দিল্লির নেতৃত্ব দ্বারা, তখন আবার দেখা যাবে সাধারণ নিচুতলার কর্মীরাও গোসাবোধ করছেন। এরপরে সাধারণ মানুষের অনুধাবন হবে যে আমরা কাকে ভোট দিয়ে নিয়ে আসলাম, যাদের আমরা তাড়ালাম তারাই তো ঘুরপথে আমাদের উপরে বসে আছেন, সুতরাং কি লাভ হলো, এবার আমরা একটা বিকল্প খুঁজি। এমন পরিস্থিতি যাতে না তৈরি হয় সে কারণেই কি শুভেন্দু অধিকারী দিল্লিতে মঙ্গলবার যাননি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর দিল্লিতে তাকে তাদের নেতৃত্ব জোরপূর্বক ডাকছেন, এটা একটা বড় প্রশ্ন। আগামী মঙ্গলবারে কি হয় সেটাই দেখার বিষয়। আবারও সেই দিন একটা ডেট দেওয়া হয়েছে এই এনসিপিআই সাংসদদের। এবার এই ক্ষেত্রে সুদীপ, যে আরও বড় দোকান কাটা বলা হয়ে থাকে, মানে যার রং বদলাতে 2 সেকেন্ডও লাগে না, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে এমপিরা কিভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন তার একটা রূপরেখা অর্থাৎ ম্যাপ তৈরি করার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডাকা হচ্ছে। সাধারণ মানুষের মুখে কি লেখা রয়েছে আর মানুষ বোধহয় কিছু বোঝেন না, এমনই বোধহয় এই সুদীপ বাবুরা মনে করেন। সাধারণ মানুষ
সবটা বোঝেন এবং রাজনৈতিক নেতাদের থেকেও বড় নেতা কিন্তু এখনকার সাধারণ মানুষ। তাদের আর সচরাচর কিন্তু বোকা বানানো সম্ভব হবে না। মানে আপনি 3বার 4বার দলবদল করবেন আর সাধারণ মানুষ আপনাদেরকে বারংবার ভোট দিয়ে জেতাবেন, এটা কিন্তু মূর্খের স্বর্গে বাস করা হয়ে যাচ্ছে। এই তো গদ্দার এবং গদ্দারি দুটো প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরলাম। তবে গদ্দারের যখন নাম উঠেছে তখন ওই আমাদের অভিষেক বাবুকেও একটু নিয়ে আসতে হয়, কারণ উনি তো আবার গদ্দার নন, উনি কার্যত বিশ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং এতটাই বিশ্বস্ত যে তার উপরে কখনোই ভরসা ছিল না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এই অভিষেকের কোনোদিনই বোধহয় ভরসা ছিল না। সে কারণেই সেবাশ্রয়ের মতো বিভিন্ন ধরনের প্রকল্প করেছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চলে যাবেন, মানে ক্ষমতা থেকে চলে যাবেন, পৃথিবী থেকে নয়, তো তখন এই অভিষেক তার যাতে রাজত্বটা চালাতে পারেন ডায়মন্ড হারবারে। সে কারণে মানুষদেরকে একটুখানি ভাওতাবাজির মধ্য দিয়ে বশীকরণের চেষ্টা করেছিলেন। শুরুতে সেবাশ্রয় নামক প্রকল্পের আপনারা কথা শুনেছেন, তবে এখন আরও একটা প্রকল্প, মানে ওই 2022 সালের কোভিড টেস্টের যে কর্মসূচি সেটা নিয়ে বড় একটা প্রশ্ন উঠেছে। কারণ ন্যাশনাল মেডিকেল কমিশন অলরেডি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়ে ফেলেছেন তদন্ত কমিশন গঠন করার জন্য, তদন্ত করার জন্য যে সঠিক কি মানে পারমিশন থেকে শুরু করে যে ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো কোত্থেকে এলো, কতটা কি মানুষের সেটায় ক্ষতি হলো বা মানুষের আয় হলো, মানুষের ব্যয় হলো, সবটা নিয়ে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হোক এমনটাই মনে করছেন। তবে এর সূত্রপাত সেই অভিজিৎ দাস ববি বলে ব্যক্তিটির মধ্য দিয়ে, যিনি অহরহ কেস করে থাকছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকাল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চর্চায় বারংবার আসছেন, তবে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের এই যে কর্মকাণ্ডগুলো, মানে বিদেশ থেকে, পাকিস্তানের মতো দেশ থেকে থ্রেট আসা থেকে শুরু করে মন্ত্রীদেরকে হানি ট্র্যাপে ফেলা, এই ধরনের ঘটনার এখন কিন্তু নতুনভাবে মাথাচাড়া দিয়েছে। তবে এখন অন্য এক নেতা, আদিবাসী নেতা, সেই ক্ষুদিরাম টুডু, যার হোয়াটসঅ্যাপ পর্যন্ত হ্যাক করে ফেলা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ হ্যাকের মধ্য দিয়ে তার যে কন্ট্যাক্টসগুলো রয়েছে তার কাউকে 50,000, কাউকে 45, কাউকে 60,000 চাওয়া হচ্ছে। যখন সেই পয়সাপাতি চাওয়া হচ্ছে তখন তার কাছেই ফোন আসছে এবং সেই ফোন তিনি যখন মন্ত্রী স্বয়ং রিসিভ করছেন তিনি বলছেন, না আমি তো কোনো ধরনের টাকা ফাঁকা চাইনি। এই নিয়ে এখন সুপারকে জানানো হয়েছে, পুলিশ সুপারকে, তিনি সেই তদন্ত চালু করেছেন। এখন একটাই প্রশ্ন উঠবে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এত বড় একজন নেতা, মানে রাজ্যের মন্ত্রী, তার মোবাইল ফোন হ্যাক হয়ে যাচ্ছে, তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সরকারকে নিশ্চিতভাবে এটা খতিয়ে দেখা উচিত এবং আইনানুগভাবে যথাযথ পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত। আজ আমাদের ভিডিওর একেবারে শেষ অংশে আমরা দুটো ভিডিও সিলেক্ট করেছি, বিশেষত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এই আজই ভাইরাল হয়েছে এমন কিছু ভিডিও। তার মধ্যে অন্যতম প্রধান হলো এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থ্রেড কালচার। আপনারা অতীতে তৃণমূলের আমলে দেখেছেন এবং অনেক ফুটো মস্তানেরা, 2 টাকার মস্তানেরা সাধারণ মানুষদেরকে হুমকি দিয়েছিলেন এবং সেই হুমকির বশবর্তী হয়ে মানুষ আবার কিছু ক্ষেত্রে টাকা দিয়েছেন, কিছু ক্ষেত্রে ভয়ের শিকার হয়েছেন। এবার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আরও একজন হুমায়ুন কবিরের ছোট ভাইয়ের উদয় হয়েছে। সেই 2 টাকার ফুটো মস্তানের মুখ থেকে বড় বড় কথা এখন বেরিয়ে আসছে যখন তৃণমূল ক্ষমতায় নেই। একবার ভেবে দেখুন, তিনি বলছেন যে গঙ্গায় কতজনকে যে কেটে ভাসিয়েছি সেটা আমি জানি। আমি এবার তোর পাড়ায় রয়েছি বলে তোকে ভাসাচ্ছি না, যদি অন্য আমার পাড়ায় থাকতিস না তবে তোর কি শায়েস্তা করতাম সেটা কিন্তু দেখতি। মানে এইরকমভাবে একটা হুমকি কিন্তু দিচ্ছেন। আর কি বলছেন উনি আসলে সেটা একবার আপনারা শুনে নিন। ঠিক আছে, এলাকা বলে তোকে ছেড়ে দিলাম, নালে এখানে পুঁতে রেখে দিতাম, আমাকে চিনিস না তুই এখনো। আচ্ছা, কত গঙ্গায় ফাঁসিয়ে দিলাম রে ওরা, তোর মতন শুনোপুর, কত গঙ্গায় ফাঁসিয়ে দিলাম রে ওরা, তোর মতন শুনোপুর। এখানে মদ খাচ্ছে দুজন আমার বাড়ির সামনে, আমার পারমিশন ছাড়া। ঠিক আছে, এসব আমাকে টেম্পার মারছে, কোন এমএলএ ফেমেলে কে আছে দেখে নেবে। ঠিক আছে, ওই আমার বাড়ির সামনে, আমার গৌরগড়ের সামনে মদ খাচ্ছে, আমাকে আমার টেম্পার নিচ্ছে। দেখো গাড়ি নাম্বার প্লেট, এই যে চল দেখা কেস করে দিই। যা এ দীপক, দীপক কে এরা কারা রে? আমার বাড়ির সামনে মদ খেয়ে বলে কাউন্সিলর কে আছে ডেকে আন। তুই টেম্পার নিচ্ছিস কাকে? কি আমার বাড়ির সামনে? আমার বাড়ির সামনে তুমি মদ খাচ্ছো, আমার বাড়ির সামনে মদ খাচ্ছো তুমি, আমার টেম্পার নিচ্ছিস কাকে? আমার বাড়ির সামনে মদ খাচ্ছিলে, মদ কার বাড়ির সামনে? যার বাড়ির সামনে, যার বাড়ির সামনে, যার বাড়ির সামনে খা।
ইয়ার কি মারছিস কি হ্যাঁ? ইয়ার্কি মারছিস? আমার এলাকাতে দাঁড়িয়ে ইয়ার কি মারছিস তোর হ্যাঁ? এলাকা আমার এখানে তুই মদ বললাম না খাচ্ছিস চলে যাচ্ছি। আমার এখানে মদ খাচ্ছিস আবার আমাকে টেম্পার মারছিস ও ওখানে হ্যাঁ? টেম্পার দেখাচ্ছে টেম্পার কি আমার পারমিশন নিয়েছিস কিসের আমার permission? পারমিশন তোকে কে বললাম তুই না চলে যাচ্ছি। থাকিস কোথায় কাকিমাকে বললাম তুই যে কে কাকিমা, কাকিমা মাসির ছেলে কে হয় আমি কে হয় আমার থেকে পারমিশন নেই তুই মদ খাচ্ছিস কে আমার টেম্পার মারছিস হ্যাঁ ঠিক আছে কে হোস ওই যে এলাকার কোন কে আছে কাউন্সিলর দেখান ওখানে কি চেনে হ্যাঁ ঠিক আছে যা, যা। আমার বাড়ির সামনে মদ খাচ্ছে আমাকে পারমিশন নিয়েছে একবারও কোথায় থাকো তোমরা কোথায় থাকো যেখানেই থাকি ও নিজে বলো কাউন্সিলর ডাকলো হ্যাঁ বলো কাউন্সিলরও কথা বলছি বলছি না আমাকে বলেছে এমএলএ কাউন্সিলর কে আছে ডাক জিএফ ফোন করে গেছে না মিসবে কি আমার বাড়ির দোরগোড়ায় মদ খাচ্ছে আমি কে আমি সেটা জানো না তুমি আমাকে টেম্পার মারছো মারছে না হ্যাঁ? তোকে একটা কথা তুমি হুমচুম সকালে বুঝতে পারবে নেশারা কাটু ছেড়ে দিবি তুই আমার। ঠিক আছে নেশারা এখানে কাটু তোর এলাকা বলে তোকে ছেড়ে দিলাম নালে এখানে পুঁতে রেখে দিতাম আমাকে চিনিস না তুই এখনো আচ্ছা আর হ্যাঁ আর কিছু বলবে ওরা ওই বালের ফোন দেখাস না আমাকে ঠিক আছে এটা মদ খাচ্ছে বসে দেখো কত গঙ্গায় ফাঁসিয়ে দিলাম রে ওরা তোর মতন শুনো তাই নাকি গঙ্গায় বেশি দিয়েছো দাঁড়া না দাঁড়া কি না বলছে ওকে আমি ভালো আসবে আমার বাড়ির সামনে মদ খাচ্ছে তুই পুলিশের নাম্বারটা দে একবার ঠিক আছে দাঁড়া বুঝতে পারছিস চলে ফোনটা আনো তুই জানো থানাতে ফোন করো দাঁড়াও 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 আমি কে তুমি আমার সকালে বুঝতে পারবে দাঁড়াও না ঠিক আছে ফেসবুকটা পুলিশ না গেছে ঘরে আমার নাম চেঞ্জ করে দেবে যাও ঠিক আছে দাঁড়াও বুঝলে পুলিশ না আছে ভাই আমার নাম চেঞ্জ করে দেবে তুমি বাড়া কোন হুনু কে দেখে আপনারা শুনলেন 2 টাকার ফুটো মস্তানের হুমকি এবং আজকাল এই হুমায়ুনের ছোট ভাইদের দৌরাত্ম্য কিন্তু কমে গিয়েছে যাই বলুন না কেন এই অপদার্থ 2 টাকার সমাজ বিরোধীদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি এবং গুন্ডা দমন আইন যেটা কিছুদিন আগেই পাশ করানো হলো সেই আইনে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে মদ খাওয়া তো দূরের কথা লোককে হুমকি দিতে যেন হাজারবার ভাবেন এই ধরনের সমাজ বিরোধীরা। এছাড়াও আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে ঝাড়খণ্ডের একটা প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। এখন সেখানে সিজেপি থেকে শুরু করে সেই গান্ডু অভিজিৎকে দেখা যাচ্ছে না। আসলে ঝাড়খণ্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক বলছেন যে রাজ্য একসময় পুরো ভারতবর্ষকে উজ্জ্বল করেছে সেই রাজ্য কি এতটাই অন্ধকারে নেমে এসেছে যে সেখানে আর ওই দেখা যাচ্ছে না কিছু, ন্যাশনাল মিডিয়া সেখানে কাভারেজ করছে না। ঝাড়খণ্ডের এক কথায় করুণ পরিণতি হয়েছে, সেই যুবকটির বক্তব্য এতটুকু স্পষ্ট হচ্ছে। সেই ভিডিওটা একবার আপনাদের সামনে রাখছি, আপনারা দেখুন। हम लोग इतना पीड़ित है कि हम बता नहीं सकते हैं। कभी भी नेशनल न्यूज ने हम लोग को इतना बढ़ाया ही नहीं। ये देश झारखंड सिर्फ खनिजों के लिए बनाया गया है क्या? कैसा बनाना चाहते हैं? जिस राज्य ने सबको उजाला किया, आज उस राज्य में इतना अंधेरा है कि उसको देखने वाला कोई नहीं है। यही हमारा व्यवस्था है। এবার একটা নয় 2-4টে প্রশ্ন উঠবে, সেটা হলো ওয়্যার ইজ সিজেপি প্রটেস্টার্স, ওয়্যার ইজ দেয়ার সাপোর্টার্স, ওয়্যার ইজ পাপ্পু, ওয়্যার ইজ অরবিন্দ কেজরিওয়াল, ওয়্যার ইজ সেই কিষাণ নেতাগুলো কোথায়? তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা গিয়ে হেল্প করুন, ঝাড়খণ্ডে যান। এখন আর যাবেন না, এখন সেই ওই জার্মানিতে বসে থাকা সেই যে কুকুর, সেই কুকুরের আর ঘেউ ঘেউ করবেন না। সেই মার্কসিজমে বিশ্বাস করা লালেরা সেখানে ঝাড়খণ্ডে গিয়ে প্রতিবাদ জানাবেন না। কারণ কি? কারণ সেখানে তো ওই বিজেপি নেতাদেরকে সফট টার্গেট বানানো যাবে না, কারো রেজিগনেশন চাওয়া যাবে না। এই অপদার্থদের একটাই মোটিভ ছিল, এই যে সিজেপি নামে যে এক ধরনের গান্ডু দল এসেছে তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো এমপি বা বিধায়ক পদ হাসিল করা আর সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সামনে রাখা, সামনে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করা। এবার যারা এতদিন ধরে প্রটেস্ট করলেন সেই সাধারণ ছাত্রছাত্রীরা দেখবেন কিছুদিন পরেই মুখ খুলতে শুরু করবেন যে আমরা যা করেছি সেটা নেহাত আমাদের কোনো কাজে আসলো না, বরং সেই যারা বাইরের দেশ থেকে এসেছেন নিজেদের আখের গুছিয়ে সেই তাদের এমপি বা বিধায়ক পদ গ্রহণ করার একটা মাধ্যম হয়ে উঠল। আপনারা কি ভাবছেন এই বিষয়ে নিশ্চিতভাবে লিখে জানাতে ভুলবেন না। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখছি, অসংখ্য ধন্যবাদ।